মানিকগঞ্জের সাথে ঢাকা শহরের কিংবা রাজধানীর কানেক্টিভিটির আপনি কি করেছেন? যোগাযোগ ব্যবস্থা যেটা আছে আমাদের, যেটা এই যে আরিচা রাস্তাটা, এই আরিচা রাস্তাটা এখন ডাবল লেন হবে। এখন সিঙ্গেল লেনে আছে, ডাবল লেন হবে এবং দ্বিতীয় পদ্মা সেতু হবে, এটা আপনারা শুনেছেন। এবং আমি একটা প্রপোজাল দিয়েছি যেটা এখন পরিকল্পনায় আছে, সেটা হলো রেল লাইন স্থাপন করা। এক্সেলেন্ট, এটা আমি প্রপোজাল দিয়েছি এবং এটার উপরে সিরিয়াসলি এটার উপরে কনসিডারেশন চলছে, কাজকর্ম চলছে এবং এটা অলরেডি আমাদের যে পরিকল্পনা, সরকারি পরিকল্পনার মধ্যে এটা নিয়ে নেওয়া হবে। তাহলে মানিকগঞ্জবাসী অতি শীঘ্রই রেল লাইন পাচ্ছে, রেল যোগাযোগ পাচ্ছে, রেল যোগাযোগ পাবে নিশ্চয়ই। এই অনুষ্ঠানের মাধ্যমে মানিকগঞ্জবাসী আপনার সংসদীয় এলাকার হয়ে যাবে না, জি, তারা এই আনন্দের কথাটি শুনবে এবং অনেক আশাবাদী হবে। জি, অবশ্যই অবশ্যই। এবং ঢাকার চাপও কমে যাবে, ঢাকার চাপ, কারণ অনেক লোক ওদিকে থাকবে, ওখান থেকে এসেই এখানে নারায়ণগঞ্জে যাওয়া আসা করছে, ওইভাবে মানিকগঞ্জে যাবে। এখন অনেক লোকই গাজীপুর থেকে কিংবা টাঙ্গাইল থেকে ঢাকা শহরে এসে অফিস করে চলে যায়, মানিকগঞ্জ থেকে তাই করতে, কারণ কোনো যানজট নাই, কিন্তু ট্রেনে কিন্তু কোনো যানজট নেই। এটা একটা অত্যন্ত ভালো যোগাযোগ মাধ্যম, উন্নত সকল বিশ্বেই এই ভালো একটি রেল যোগাযোগ। এমনকি পার্শ্ববর্তী ভারতেও, কলকাতা কিংবা দিল্লিতেও আমরা দেখি লক্ষ লক্ষ লোক প্রতিদিন সকালবেলা 100-200 কিলোমিটার দূর থেকে এসে অফিস করে। যোগাযোগ ব্যবস্থাতে আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আমার জীবনের অভিজ্ঞতা, যেটা আপনারা জানতে চান। আমরা একবার ভারতে বেড়াতে গেলাম আমার ফাদার সহ, আমরা আজমিরে যাব, দিল্লির থেকে আমরা একটা প্লেনে উঠলাম। সেই প্লেনে ওঠার পরে কিছুক্ষণ পরে সেই প্লেন হাইজ্যাক হয়ে গেল। হাইজ্যাক হয়ে যাওয়ার পরে সেই প্লেনটাকে নিয়ে গেল লাহোরে। আপনি কি সেই প্লেনে ছিলেন? আমি, আমার পুরো পরিবার, আমি, আমার এটা তো অনেক বড় একটি অভিজ্ঞতা। সেই প্লেনে আমি গেলাম, ছিলাম ওখানে। তারপর সেই প্লেনটাকে হাইজ্যাকে নিয়ে গেল লাহোরে। লাহোরে নামতে দিল না, রানওয়েতে দেখি সব ট্রাক বাস দাঁড়া করে দিচ্ছে। পরে কি করবে, প্লেনের ফুয়েল শেষ হয়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি করে সেই প্লেনটা অমৃতসর করে একটা জায়গায় ইন্ডিয়াতে, ওখানে নামাই দিল। নামার পরে প্লেনের লাইট, ফ্যান, এয়ার কন্ডিশন সব বন্ধ হয়ে গেল। আমরা দম আটকে যাচ্ছে, প্রায় মরে যাচ্ছে এই অবস্থা। পরে ওই দরজা খুলে দিল, আমরা হাইজ্যাকার যে আছে সে এক আর কি শিখ আর কি একজন। আমরা বললাম, ভাই আমরা তো এমনি মরে যাচ্ছি, তোমার চাহিদা কি? বলে, আমি ইন্দিরা গান্ধীর সাথে কথা বলবো। এইসব করতে, কোন সালে? এটা হলো 82 সালে। 82 সালে, তখন 82 বা 84 সামথিং লাইক দ্যাট। সন্ধ্যার সময়, তখন সন্ধ্যা হয়ে গেল ওই রানওয়েতে। সকলেই খুব কষ্টকর, শ্বাস নিতে পারে না, এয়ার কন্ডিশন বন্ধ প্লেনের। তারপরে সন্ধ্যার সময় দেখলাম ইন্ডিয়ান কমান্ডোর অ্যাটাক করছে। ইন্ডিয়ান কমান্ডো অ্যাটাক হয়েছে, করে তার গুলি গালাজ হইলো। পরে আমাদেরকে এক পর্যায়ে, আমরা পিছনে বসা ছিলাম, আমাদেরকে বলে, এই তোমরা লাফ দাও, লাফ দাও। নিচে দেখলাম সৈন্য চলে আসছে, তারা আমরা লাফ দিলাম। আমরা ফ্যামিলি 4-5 জনই লাফ দিতে পারছিলাম। লাফ দিয়ে আমাদেরকে নিয়ে গেল অন্য জায়গায়। আপনি কি বালিশের প্রলাপ দিয়েছেন? না, ওরা এমনি হাতই করছে, হাতের উপরে বলছে আমরা ধরবো, তুমি লাফ দাও। আমি কি করবো আর। তারপরে লাফ দেওয়ার পরে আমাদেরকে নিয়ে পাশে, ওখানে জঙ্গল ছিল একটু, ওখানে শোয়াই দিল। তার কথা পরে বললো যে আসো, তোমরা চলে আসো এখন। পরে দেখলাম সে হাইজ্যাকার ওই রানওয়েতে পড়ে আছে, তাকে মেরে ফেলছে গুলি করে, এবং কোনো হতাহত হয় নাই, কেউ হতাহত না, কেউ। অত্যন্ত একটি মনে রাখার মতো একটি অভিজ্ঞতা এবং একটি ভয়াবহ একটি অভিজ্ঞতার সম্মুখীন আপনি হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন তিনি সবার প্রধানমন্ত্রী, আপনি কি সবার হতে পারবেন? মানে আপনাকে যারা ভোট দেয়নি, এমন অনেক ভোটারও রয়েছে আপনার এলাকায়, আপনি তাদের জন্য কি কাজ করবেন? কি কোনো আমরা প্রধানমন্ত্রীকে অনুসরণ করি। জি, প্রধানমন্ত্রী বলেছেন উনি সকলের প্রধানমন্ত্রী। অবশ্যই আমি হেলথ মিনিস্টার, আমাকে বানিয়েছে, আমি সকলেরই হেলথ মিনিস্টার। আমি সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করব। একটি হাসপাতাল যখন হয় সেখানে কিন্তু সকলেই সেবা নেয়, সব দলের লোকরা সেবা নেয়, সব ধর্মের লোকরা সেবা নেয়, সব গোষ্ঠীর সেবা নেয় এবং সমানভাবে নেয়। এটা আমাদের পলিসি আছে, এটা আমাদের রাষ্ট্রীয় পলিসি, এটা হেলথ পলিসি, যে আপনি সেবা দিবেন, সমভাবে সেবা দিবেন। সে ধনী না গরিব, সে কোন ধর্মের, কোন বর্ণের, এটা দেখা চলবে না। সকলকে সমানভাবে আপনি চিকিৎসা দিবেন, সেটি আমরা করে আসছি। আমার এলাকাতেও আমি সকলের জন্যই আমি এমপি, সকলের জন্যই আমি মন্ত্রী,
এবং কেউ বঞ্চিত নয়। এবং আপনি গেলে নিজে জিজ্ঞেস করলে দেখবেন এবার অপোজিশনের লোক যারা আছে তারাও আমাকে পছন্দ করে, খারাপ বলবে না। জি, রাজনীতিতে আপনার একটি সুখকর অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনতে চাই। সুখকর অভিজ্ঞতা বলতে পারলে এইটি বলি, আমি যখন গত টার্মে আমি যখন এমপি হলাম দ্বিতীয়বার, তখন আমি আমার এরিয়াতে বিদ্যুৎ লাইন উদ্বোধন করতেছি। উদ্বোধন করার পরে আমি ঢাকায় অ্যাজ ইউজুয়াল ঢাকায় চলে আসি। তখন এখানে মন্ত্রিসভা গঠন হচ্ছে। ঢাকায় খুব গরম, দৌড়াদৌড়ি, প্রত্যেকেই বোঝেনি তো, একটু তদবিরের বিষয় থাকে, ধরাধরির বিষয় থাকে। তা আমি অ্যাজ ইউজুয়াল এসে বসে আছি। আমি তো মনে করেছি যে আমি তো আর ওই মন্ত্রিসভায় তো আমাকে কে নিবে, বা তদবির করার লোকও আমার তো নাই। আমি বসে আছি এবং তো টিভি স্ক্রলে নামগুলো উঠতেছে, আমার ছেলে মেয়েরাও দেখে কারা কারা মন্ত্রী হচ্ছে, বড় বড় আমাদের নেতাদের নাম। হট করে রাত্রেবেলা ফোন আসলো আমাদের ক্যাবিনেট সেক্রেটারি যে আপনি কালকে ওত নিতে আসবেন। এই জন্যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী করছে, ওত নিতে আসবেন। একজন ব্যক্তি যে এটা আশাও করে নাই এবং এটার জন্যে সেইভাবে তদবিরও করার কোনো লোক ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা আমরা বেছে নিল। এটা আমাদের যে এর থেকে বড় সুখ জি। এবং রাজনৈতিক অভিজ্ঞতা আর হতে পারে না। জানতে চাই, রাজনৈতিক জীবনে আপনার একটি তিক্ত অভিজ্ঞতা কিংবা কোন সময়ে রাজনীতি জীবনে আপনাকে ক্রান্তিকাল মনে হয়েছে? 97 সালে যখন আব্বা নির্বাচন করলো, উনি মাত্র 2000-2500 ভোটে হেরে গিয়েছিলেন। ওনার হারার কথা ছিল না এবং আমাদের লোকরাই অনেকে কাজ করে নাই। আবার আমি পরবর্তীকালে যখন নির্বাচন করতে গেলাম 2001 সালে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে নমিনেশন দিলেন, তখনও আমাকে অনেকে সাহায্য করে নাই এবং আমি নির্বাচিত হতে পারিনি। এটা আমাকে পরপর 2 বার, এইটা একটু কষ্টের কারণ। এবং যখন দেখা যায় যে নিজের আপন লোকরা যাদেরকে আমরা আস্থায় নেই বা চলাফেরা করে উঠা বসা করে, তারাও যখন অনেক সময় কাজ করে না বা তারা মুখ ঘুরিয়ে নেয় বা বিরোধিতা করে, তখন রাজনীতিতে এটা খুবই একটি বলতে পারেন কষ্টকর অভিজ্ঞতা এবং খুব ক্ষতিকর অভিজ্ঞতা। এমপি মন্ত্রীর তো অনেক ক্ষমতা, আপনি কতটুকু উপভোগ করছেন এই ক্ষমতা? আমি কিন্তু এমপি মন্ত্রী যখনই ছিলাম, আপনি আমার এরিয়াতে গেলেও বুঝতে পারবেন যে কখনো আমি ক্ষমতার দাপট কাউকে দেখাইনি। আমি যেরকম একজন সাধারণ জীবনযাপন করি, সাধারণ মানুষ হিসেবেই মানুষের সাথে মিশি আমি, এবং আমার ক্ষমতাটা আমি ব্যবহার করি মানুষের উন্নয়নের জন্য। জি, ক্ষমতাটা ব্যবহার করি রাস্তা করার জন্য, হাসপাতাল করার জন্য। সেটাই তো হওয়া উচিত। আমি নিজের কোনো আমার সৎ কাজ করার জন্য, আমার নিজের ব্যক্তিগত খুব চাহিদা এখান থেকে নাই, বাট আমি ক্ষমতা ব্যবহার করি দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের আমার এলাকার উন্নয়নের জন্য।